নয় মাসের সংস্কার শেষে কেমন হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ করেন, আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে ভিডিওটি স্কিপ করেন। আর সমস্ত ভিডিওটি দেখে আমার কথাবার্তাগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক, 9 মাসের সংস্কার শেষে কেমন হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, সমস্ত সংস্কার নিয়ে আমি একের পর এক আপনাদের সাথে আলোচনা করতেছি। এক নম্বরে বাংলাদেশে যেই সংস্কার হয়েছে, বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম দিন দিন ঊর্ধ্বগতি হলেও মানুষের জীবনের দাম কিন্তু একেবারে নিম্ন গতিতে নেমে গেছে। তার মানে দ্রব্যমূল্যের দাম বাড়লেও মানুষের জীবনের দাম কমে গেছে। কারণ যদি চিন্তা করেন বর্তমান প্রেক্ষাপট, সেখানে দেখতে পাবেন বর্তমান সময় দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া গতিতে দিনাদিন বেড়ে চলছে। অপরদিকে যদি অন্য প্রেক্ষাপট খেয়াল করেন, সেখানে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের রাস্তাঘাটে খালে বিলে বেওয়ারিশ লাশের সংখ্যা বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রতিদিন সোশ্যাল মিডিয়ার ভিতর ঢুকলে বেওয়ারিশ লাশের অভাব নেই। এগুলা কিন্তু বাংলাদেশের প্রথম সারির যে সকল গণমাধ্যমগুলো আছে তারা এই সকল খবর প্রকাশ করতে পারে না। কারণ যদি প্রকাশ করে তাহলে তারা মব জাস্টিসের শিকার হতে পারে, ওই গণমাধ্যমের অফিস ভাঙচুর হতে পারে, অথবা ওই গণমাধ্যম কর্মীর জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, তার পরিবার মব জাস্টিসের শিকার হতে পারেন। এই সকল কারণে বাংলাদেশের প্রথম সারির যে সকল গণমাধ্যমগুলো আছে তারা এই সকল খবর প্রকাশ করতে পারে না। কিন্তু যদি আপনি সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকেন, যেমন ফেসবুক বলেন, পার্সোনাল ইউটিউব চ্যানেল বলেন, সেখানে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশে কিভাবে রাস্তাঘাটে নদী নালায় বেওয়ারিশ লাশ 3-4 দিন হয়ে পচে গলে একদম শেষ হয়ে যাচ্ছে। তারপরে এমন সময় সেখানে পুলিশ যাবে এবং সেই লাশের ময়না তদন্ত করবে বা পোস্টমর্টম করবে যখন তার সম্পর্কে কিভাবে খুন হলো বা কোনো কিছু সঠিক কোনো তথ্য না পাওয়া যায়। এটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের প্রথম সংস্কার। দ্বিতীয় নম্বর সংস্কার হচ্ছে বাংলাদেশকে টোটালি পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে করলো? ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ সেই আন্দোলনে বসে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলো জামাত ইসলামের নেতাকর্মীরা, এবং বাংলাদেশের চিহ্নিত দুইজন রাজাকার গোলাম আজম এবং নিজামী তাদেরকে নিয়ে স্লোগান দিল, এই স্লোগান যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। এছাড়াও মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন রাজাকার আসামি বর্তমান সময় বেকসুর খালাস পেয়ে গেল এই অল্প সময়ের ভিতরে। তাহলে বাংলাদেশ আর পূর্ব পাকিস্তানে পরিণত হতে কি বাকি আছে বলতে পারেন? এর পরবর্তী সংস্কার হিসাবে যদি আপনি দেখেন যে বাংলাদেশকে বিভিন্ন দেশের সাথে শত্রুতায় পরিণত করে দিয়েছে আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমেই যদি বলেন ভারতের কথা, ভারত থেকে প্রথমে ভিসার উপর নিষেধাজ্ঞা দিল, তারপরে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, তারপরে স্থলপথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল ভারত বাংলাদেশে। তাহলে চিন্তা করুন ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এটা যুদ্ধ লাগার চেয়ে কম কিসে, এবং যে কোনো সময় ভারত বাংলাদেশের যুদ্ধ লেগে যেতে পারে। ভারত বাংলাদেশের সীমান্তে ভারতের প্রতিরক্ষা 3-4 গুণ বৃদ্ধি করেছে এবং সেখানে ভারতীয় যুদ্ধ বিমান মোতায়েন করেছেন এবং রাশিয়ার S-400 প্রতিরক্ষা বলয় মোতায়েন করেছেন। এতে কি বোঝা যায়? এছাড়াও যদি দেখেন বর্তমান সময় মায়ানমার বাংলাদেশের উপরে সুযোগ খুঁজছে যে বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থায় প্রতিদিন 5 থেকে 7 হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। আরাকান আর্মিরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দখল করে নিয়েছে। এছাড়াও যদি দেখেন মায়ানমার যে কোনো সময় ওই যে নাপ নদীর সীমান্ত থেকে যুদ্ধ আবার শুরু করে দিতে পারে। যে নাপ যুদ্ধের কথা আপনারা ভুলে যাননি, মায়ানমার তো সুযোগের অপেক্ষা করে। এছাড়াও যদি দেখেন রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে চুক্তি করেছিল সেই চুক্তি এখন বাতিলের পথে। এছাড়াও আমেরিকা বর্তমান সময় বাংলাদেশকে হাতের তালুতে উঠিয়ে নাচছে। কেন বললাম এই কথা? যদি দেখেন এই মানবিক করিডোর দেওয়ার এটার মূল কারিগর আমেরিকা। সেন্ট মার্টিন কিভাবে নেওয়া যায় এটার কারিগর আমেরিকা। এবং আওয়ামী লীগ সরকারকে পতন করানোর জন্য যে 29 বিলিয়ন মার্কিন ডলার খরচ করলেন সেটাও কিন্তু আমেরিকা করলেন। এ থেকে বোঝা যায় যে এই যে 29 বিলিয়ন খরচ করলো এইটা সুদ আসলে কিভাবে বাংলাদেশ থেকে তুলে নেবে। এই 29 বিলিয়ন মার্কিন ডলারের হিসাব যতক্ষণে আমেরিকা না মিলাইতে পারবে তাহলে বাংলাদেশকে পুরো ছারখার করে দেবে। এ হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের বহির্রাষ্ট্রের সাথে যে শত্রুতা স্থাপন হয়েছে সেটার প্রেক্ষাপট। এছাড়াও যদি দেখেন বর্তমান সময় পাকিস্তানকে বাংলাদেশ
নিজের বুকে জড়িয়ে নিয়েছে। কারণ পাকিস্তান বাংলাদেশে যেই ক্ষতি করেছে, বাংলাদেশের 2 লক্ষ মা বোন নির্যাতিত করেছে, বাংলাদেশের নিরীহ নিরস্ত্র 30 লক্ষ মানুষের উপরে গুলি করেছে, এই সকল কার্যক্রম করেও পাকিস্তান কিন্তু বর্তমান সময় বাংলাদেশের উপরে শোধ নিতে চাচ্ছে, একটা সুযোগ খুঁজছে। সেই সুযোগটা করে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন পাকিস্তান বাংলাদেশকে নিয়ে খেলবে, সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার, দেখতে পারবেন। এছাড়াও বাংলাদেশকে নিয়ে বিক্রি করার যে সংস্কার, সেটা অন্য কোনো সরকার করে নাই, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারই করছে। তিনি বাংলাদেশকে বিভিন্নভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যেই পরিকল্পনা করেছেন, তা বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ তো কোনোদিনও না, করেই নাই। যেটা তিনি করতেছেন, মায়ানমারকে যে মানবিক করিডোর দিতেছেন, এই মানবিক করিডোরের ফল কি? কোন দেশ যারা মানবিক করিডোর দিয়েছে আজ পর্যন্ত কোনো সুফল পেয়েছে? প্রত্যেকটা দেশ দেউলিয়া হয়ে গেছে। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মানবিক করিডোর দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছেন, উন্মাদ হয়ে গেছেন। এছাড়াও যদি দেখেন, সেন্ট মার্টিনকে তিনি আমেরিকার হাতে তুলে দিতে চান, এটা তো এখন আর অজানার কিছু নাই। এছাড়াও চট্টগ্রাম পোর্টকে তিনি বিদেশিদের হাতে তুলে দিতে চান, এগুলো কি দেশ বিক্রির শামিল না? এই সকল কার্যকলাপ অন্য কোনো সরকার করে নাই, শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকার তথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এইসব সংস্কার করতেছেন। অপরদিকে যদি দেখেন, বাংলাদেশে বর্তমান সময় যে মবের সৃষ্টি হয়েছে, এই মব বাহিনী কার? এটা তো বাংলাদেশের একদম একটা শিশু জানে যে এই মব বাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের। যেইখানেই কোনো রকমের সমস্যা সৃষ্টি হয়, সেখানেই তার মব বাহিনী দ্বারা বিভিন্ন রকমের আন্দোলন অবরোধের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকেন। এটা তো আর কারো অজানা নয়। যেমন বর্তমান সময় পদত্যাগের নাটক করলে তার মব বাহিনীকে লিলিয়ে দিলেন কি, যে মার্চ ফর ইউনূস আন্দোলন করার জন্য এবং জাতীয় সরকার গঠন করার জন্য। জাতীয় সরকার বাংলাদেশের সেনাপ্রধান পাছা দিয়ে ঢুকাই দিবে, একটু ধৈর্য ধরে থাকেন। এরপরের সংস্কারের কথা যদি বলেন, তাহলে বাংলাদেশে যে ধর্ষণ বেড়ে গেছে, এটা বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত কোনো সরকার আমলে এতটা পরিমাণে ধর্ষণ হয় না, যেটা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে হয়েছে। এ হচ্ছে বর্তমান সময় অনুযায়ী বাংলাদেশের সংস্কার, যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন আরো কি কি সংস্কার হয়, যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।